আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভিতে। তুরস্ক, চীন ও সৌদি আরব বাংলাদেশে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আদলে অত্যাধুনিক আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায়। বিদায় বেলায় ইরানের বিরুদ্ধে শেষ পেরেক মারলেন ট্রাম্প। এদিকে ইরানের নৌবাহিনীতেই যুক্ত হল বিশাল যুদ্ধজাহাজ শহীদ রুদাকি। অন্যদিকে নির্বাচনে ট্রাম্প হারায় বিপদে সংযুক্ত আরব আমিরাত, আটকে যাচ্ছে অস্ত্র বিক্রি। এবার পূর্ব জেরুজালেমে ইহুদি বসতি নির্মাণের বিপক্ষে অবস্থান নিল রাশিয়া। খবরগুলোর বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথেই থাকুন। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আদলে বাংলাদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি করতে চায় তিন দেশ। তুরস্ক, চীন ও সৌদি আরব আলাদাভাবে হাসপাতাল তৈরির আগ্রহের কথা জানিয়ে সরকারের কাছে প্রস্তাব পাঠিয়েছে। এজন্য ঢাকার আশেপাশে জমি চেয়েছে তারা। ঢাকার আশেপাশে জমি না পেলে বিভাগীয় শহর ও জেলা শহরেও যেতে রাজি আছে চীন। অন্যদিকে তুরস্ক ও সৌদি আরব ঢাকার আশেপাশে জায়গা চেয়েছে। তিন দেশই তাদের প্রস্তাবে বলেছে, বাংলাদেশ থেকে প্রতি বছর যত মানুষ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান, তাদের কথা মাথায় রেখেই এদেশে আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে তিন দেশ। করোনার সময় দেশগুলোর পক্ষ থেকে সরকারের কাছে এই প্রস্তাব পাঠানো হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, তিন দেশের হাসপাতাল করার প্রস্তাব নিয়ে এখন যাচাই বাছাই চলছে। চীনের সিএমইসি প্রস্তাবে বলা হয়েছে, বাংলাদেশের বিভাগ বা জেলা পর্যায়ে একটি করে আন্তর্জাতিক মানের হাসপাতাল করতে চায় তারা। সব মিলিয়ে তারা মোট 50,000 শয্যার হাসপাতাল করতে চায় বাংলাদেশে। সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ ও থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালের আদলে হাসপাতাল করার আগ্রহ সিএমইসির। থাইল্যান্ড ও সিঙ্গাপুরের হাসপাতালের তুলনায় তাদের হাসপাতালের চিকিৎসা খরচ অনেক কম হবে বলেও প্রস্তাবনায় তুলে ধরা হয়েছে। চীনের ওই প্রস্তাবে আরও বলা হয়েছে, প্রস্তাবিত হাসপাতাল হবে পুরোপুরি অনলাইন নির্ভর। হাসপাতালের 70% চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ থেকে, বাকি 30% বাংলাদেশের বাইরে থেকে নিয়োগ দেওয়া হবে। চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণে গড়ে তোলা হবে প্রশিক্ষণ ইনস্টিটিউট। হাসপাতাল নির্মাণের আগে সব ধরনের সমীক্ষা করবে সিএমইসি। তাদের মতে বাংলাদেশের স্বাস্থ্য খাতে নতুন বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হলে চিকিৎসার জন্য বাংলাদেশ থেকে বাইরে যাওয়ার প্রবণতা কমে আসবে বলেও মনে করে সিএমইসি। সিএমইসির এই প্রস্তাব নিয়ে গত 20 অক্টোবর সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রতিষ্ঠানটির প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানতে চাইলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব সাইদুর রহমান বলেন, চীনের সিএমইসি প্রস্তাব নিয়ে আমরা আলোচনা করেছি। সেটি নিয়ে আমাদের আরও পরীক্ষা নিরীক্ষার দরকার আছে। আমরা তাদের কাছ থেকে আরও বিস্তারিত তথ্য নেব। এদিকে সম্প্রতি রাজধানী শেরেবাংলা নগরের এনইসির সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমেদ কাইকাউস বলেন, চিকিৎসা খাতে প্রতি বছর দেশ থেকে 30,000 কোটি টাকার মতো বিদেশে চলে যাচ্ছে। বাংলাদেশের চিকিৎসা সেবা ভালো হলে এই টাকা দেশেই থাকত। দেশি বিদেশি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী প্রতি বছর 2.5 থেকে 3 লাখ রোগী বিদেশে চিকিৎসা নিতে চায়। এর মধ্যে বড় অংশই যায় ভারতে। তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়। তারই ধারাবাহিকতায় একটি হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে। বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, তুরস্কের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক দীর্ঘদিনের। দেশটি বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায়। তারই ধারাবাহিকতায় একটি হাসপাতাল তৈরির আগ্রহ দেখিয়েছে। আর সৌদি আরবের ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন ও চীনের চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন সিএমইসি আলাদাভাবে হাসপাতাল করার প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলো আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। এদিকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আগে ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন নিষেধাজ্ঞার আওতায় ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনের একটি ফাউন্ডেশনকে টার্গেট করা হয়েছে। ভয়েস অব আমেরিকা জানিয়েছে, বুধবার থেকে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞার আওতায় 10 ব্যক্তি ও 50টি সহায়ক ফাউন্ডেশন রয়েছে। এর মধ্যে জ্বালানি, খনিজ এবং আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠানও রয়েছে। ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রীও এবারের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন। ট্রাম্প প্রশাসনের ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগের কৌশল হিসেবে এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।
নতুন নিষেধাজ্ঞার শিকার খামেনি নিয়ন্ত্রিত ফাউন্ডেশনটির নাম বনিয়াত মোস্তাজাফান। যুক্তরাষ্ট্র বলছে প্রতিষ্ঠানটি মূলত খামেনি নেটওয়ার্ককে পৃষ্ঠপোষকতা দেয়। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি নৌ ইউনিটে আজ বৃহস্পতিবার যুক্ত হয়েছে নতুন যুদ্ধ জাহাজ শহীদ রুদাকি। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাসে বিশাল এই যুদ্ধজাহাজ সংযোজনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বিশাল এই যুদ্ধজাহাজ বিভিন্ন ধরনের হেলিকপ্টার, ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বহন করতে সক্ষম। এতে রয়েছে 3D রাডার, জাহাজ থেকে জাহাজে এবং আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র। এছাড়া রয়েছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা। এই যুদ্ধজাহাজ দূরবর্তী মহাসাগরে গিয়েও অভিযান চালাতে সক্ষম। বিশাল আকারের হওয়ার কারণে ইরানের এই জাহাজকে সাগরে ভাসমান শহর হিসেবেও অভিহিত করা হচ্ছে। এই যুদ্ধজাহাজ সাগরে ইরান সহ বিভিন্ন দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপত্তা দেওয়ার পাশাপাশি মানবিক সহযোগিতা দেওয়ার কাজও করবে। ইরানের রয়েছে বিশাল পানি সীমা। এ কারণে দেশটি ইসলামী বিপ্লবের পর থেকেই সামরিক বাহিনীর অন্যান্য ইউনিটের পাশাপাশি নৌবাহিনীকে শক্তিশালী করার কাজে মনোনিবেশ করেছে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাতের ব্যবহারে মোটেও সন্তুষ্ট নন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা। অতীতে আমিরাতের কাছে বিক্রি হওয়া অস্ত্র নানাভাবে অপরাধী গোষ্ঠীর হাতে গেছে। তাদের আরও অস্ত্র দিলে সেগুলোও বেআইনি পথে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশটির কাছে ট্রাম্প প্রশাসনের প্রায় $23 বিলিয়ন অস্ত্র বিক্রির চুক্তি স্থগিত করতে চান মার্কিন সিনেটররা। ডেমোক্র্যাট সিনেটর বব মেনেন্ডেস ও ক্রিস মার্ফি এবং রিপাবলিকান সিনেটর র্যান্ড পল ঘোষণা দিয়েছেন তারা সংযুক্ত আরব আমিরাতের কাছে কয়েক বিলিয়ন ডলার মূল্যের অত্যাধুনিক রিপার ড্রোন, F-35 যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র, গোলাবারুদ সহ অন্যান্য অস্ত্র বিক্রিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে 4টি পৃথক প্রস্তাবনা উপস্থাপন করবেন। মার্কিন আইন প্রণেতারা বলছেন ট্রাম্প প্রশাসন আমিরাতের কাছে অত্যাধুনিক অস্ত্র বিক্রি করতে তাড়াহুড়োর মাধ্যমে কংগ্রেসের সাধারণ পর্যালোচনা প্রক্রিয়া অবমাননা করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ও এসব অস্ত্র বিক্রিতে জাতীয় নিরাপত্তার ঝুঁকি মোকাবেলার উপায় সম্পর্কে তদন্তে অস্বীকৃতি জানিয়েছে। যুক্তরাষ্ট্রের নিয়ম অনুসারে সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটি এবং প্রতিনিধি পরিষদ হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের বিদেশ বিষয়ক কমিটির হাতে অস্ত্র বিক্রির প্রস্তাবনা বাতিল করার ক্ষমতা রয়েছে। এক যৌথ বিবৃতিতে সিনেটর মার্ফি বলেছেন, আমিরাত গুরুত্বপূর্ণ নিরাপত্তা অংশীদার, কিন্তু তাদের সাম্প্রতিক আচরণ ইঙ্গিত দিচ্ছে যে এসব অস্ত্র যুক্তরাষ্ট্রের এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করতে ব্যবহৃত হতে পারে। প্রভাবশালী এই মার্কিন সিনেটর বলেন, সংযুক্ত আরব আমিরাত অতীতে অস্ত্র চুক্তি লঙ্ঘন করেছে, যার ফলে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিপজ্জনক সশস্ত্র গোষ্ঠীর হাতে পৌঁছেছে, আর তারা লিবিয়া এবং ইয়েমেনে আন্তর্জাতিক আইন মানতে ব্যর্থ হয়েছে। মূলত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চুক্তির অংশ হিসেবে আমিরাতকে অত্যাধুনিক এসব অস্ত্র দিতে চেয়েছিল ট্রাম্প প্রশাসন। আগামী 2 ডিসেম্বর আমিরাতে জাতীয় দিবসের আগেই অস্ত্রগুলো তাদের হাতে পৌঁছানোর বিষয়ে এখনও সমঝোতার আশা করছে দুই পক্ষ। চুক্তি অনুসারে আমিরাতকে 14,000-এর বেশি প্রাণঘাতী বোমা ও গোলাবারুদ দেওয়ার কথা যুক্তরাষ্ট্রের। যে কোনো একক দেশের কাছে মার্কিনীদের ড্রোন বিক্রির দ্বিতীয় সর্বোচ্চ চালানো যাওয়ার কথা সেখানে। তবে মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ক্রিস মার্ফি বলেছেন, কোনো বিদায়ী প্রেসিডেন্টের শেষ দিনগুলোতে এত বৃহৎ এবং এমন পরিস্থিতিতে অস্ত্র বিক্রি হওয়া উচিত নয়। কংগ্রেসকে এই বিপজ্জনক অস্ত্রের স্থানান্তর বন্ধে পদক্ষেপ নিতে হবে। এবারে ইসরায়েল প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সহায়তায় একের পর এক মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে নিচ্ছে ইসরায়েল। এমনকি মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নিয়ে এসেছেন ট্রাম্প। এদিকে রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণ অবৈধ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েল পূর্ব জেরুজালেম এলাকায় সহস্রাধিক বাড়ি নির্মাণের বিষয়ে যে টেন্ডার জারি করেছে তা আন্তর্জাতিক আইনের বিরোধী এবং সংকট সমাধানের চলমান প্রক্রিয়ার বিপরীত। গত রবিবার ইসরায়েলের একটি পত্রিকা জানিয়েছে, মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলি মন্ত্রিসভা পূর্ব জেরুজালেমে 1,200 বাড়ি নির্মাণের প্রস্তাব অনুমোদন দিয়েছে। ওই খবরের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই ধরনের তৎপরতা ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে বিরোধের ন্যায়সঙ্গত সমাধানের পথ আরও অবরুদ্ধ করে দেবে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2334 নম্বর ইশতেহার অনুসারে
ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি উপশহর নির্মাণ অবৈধ। তারপরও ইহুদিবাদী ইসরায়েল জাতিসংঘের ইশতেহার না মেনে একের পর এক উপশহর নির্মাণ করে যাচ্ছে। উপশহর নির্মাণের অংশ হিসেবে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংসের কাজও অব্যাহত রেখেছে দখলদাররা।